নমস্কার, ডি বাংলায় আমি কুমারকান্ত ভট্টাচার্য। আপনারা দেখছেন সোজা কথা সোজাসুজি। বিগত এপিসোডগুলোয় আমি আন্তর্জাতিক পলিটিক্স নিয়ে বেশ কিছু বলেছি। একটু দেশে ফেরা যাক। তাই আমি বর্তমান পরিস্থিতির ওপর আপনাদের কিছু বিশ্লেষণ করতে চাই। বিশ্লেষণটা করবার আগে সামাজিক পরিস্থিতিটাকে আগে ভাবতে হবে। যখন যে রাজনৈতিক দল উঠে এসেছে তখন সেই রাজনৈতিক দলের একটা করে প্রেক্ষাপট থাকে। সেই প্রেক্ষাপট নিয়ে আমরা যখন আলোচনা করতে বসি তখন সেটাকে যখন তার ব্যাকগ্রাউন্ডটা না জানলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না। আজকের সব থেকে বেশি আলোচ্য বিষয় যে দলটা কথায় কথায় বলছে আগলি বার 400 পার, সেই দলটা সত্যি কি 400 পার করতে পারবে? দেখা যাক কি হতে পারে। আজকে ভারতবর্ষের সব থেকে শক্তিশালী যে দলটি রয়েছে তার নাম বিজেপি, এবং দ্বিতীয় স্থানে যে দলটি রয়েছে তার নাম কংগ্রেস। কংগ্রেস কতটা টক্কর দিতে পারবে বিজেপির সাথে? এখন প্রত্যেকটা দল রাজনীতি যতটা বেশি করেছে ততটা বেশি নিজের বাকের ওপর দাঁড়িয়ে থাকতে পারেনি। একসময় রাজীব গান্ধী বলেছিলেন যে কেন্দ্র থেকে যে টাকাটা পাঠানো হয়, কেন্দ্র থেকে 1 টাকা পাঠানো হলে 15 পয়সা প্রকৃত প্রাপকের হাতে এসে পৌঁছয়, বাকি 85 পয়সা রাস্তাতেই গায়েব হয়ে যায়। তো এই জায়গাটা, এই 85 পয়সা গায়েব হয়ে যায় কেন যায়? রাজনীতিতে যারা ছিলেন, রাজনীতির কারবারি যারা, তখনকার রাজনীতিটা এরকমই ছিল যে কেন্দ্র থেকে যেটা পাঠাবে বা রাজ্যের যেটা ব্যয় হবে তার উপরে এই রাজনৈতিক নেতারা অনেকটা বেশি পরজীবী হয়ে বাস করছিলেন। তাদের একটা অন্যতম আয়ের উৎস ছিল, সেটা হচ্ছে কেন্দ্রের থেকে পাঠানো টাকা বা রাজ্যের থেকে পাঠানো টাকা, বিভিন্ন সংস্থা থেকে পাঠানো টাকা, এমনকি ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি থেকে পাঠানো টাকাটাও যখন বিভিন্ন সোর্স দিয়ে আসতো, মূল জায়গায় 15% বেশি ব্যবহার হতো না সেভাবে। এবং সেই সময় বেশ কিছু আন্দোলনজীবী, বেশ কিছু তৈরি করা সমস্যা তৈরি করা সমস্যাজীবী এরকম লোক তৈরি হয়েছিল। আর এই আন্দোলনগুলো যা যা তৈরি হয়েছিল, সেই আন্দোলনগুলো যতদিন ফলপ্রসূ হয়নি ততদিন পর্যন্ত এর একটা বিরোধী দলও ছিল। কিন্তু যে মুহূর্তে দেখা গেল একটা আন্দোলন সম্পূর্ণ হলো এবং সেটা তথাকথিত সাকসেসফুল হলো, সবাই মিলে সেইটাকে নিয়ে আঁকড়ে ধরলো এবং আন্দোলনের প্রকৃত মুখটাই গেল অন্যদিকে ঘুরে। উদাহরণ দিই, এই ভারতবর্ষটা স্বাধীন হয়েছিল কিসের ভিত্তিতে? স্বাধীন হয়েছিল ধর্মের ভিত্তিতে। কি ইসলাম যারা মানত তাদের আলাদা রাষ্ট্র চাই, একদিকে বাংলাদেশ, একদিকে পাকিস্তান। বাংলাদেশ তখনও তৈরি হয়নি, তখন সেটা ছিল পূর্ব পাকিস্তান। তা ইসলামিক কান্ট্রি হিসেবে এই পূর্ব পাকিস্তান এবং তৈরি হওয়ার পর 1971 সালে যখন তার থেকে বেরিয়ে বাংলাদেশ গঠন হলো, সেও কিন্তু সেকুলার হলো না, সেও ইসলামিক বাংলাদেশ হলো। এইবার সেই সময়ে ভারতবর্ষের একটা বিপুল পরিমাণ জনসংখ্যা, তারা কিন্তু তাদের ধর্ম ইসলামিক হলেও এই সেকুলার ভারতে তারা কিন্তু থেকেই গেল। থাকলে কি হবে, তাদের মধ্যে একটা অনিশ্চয়তা বোধ তখন থেকেই ছিল, কারণ তারা দেশটা ভাগ হয়েছে, তারা জানে দেশটা ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে। সেই হিসেবে যদি দেখা যায় যে পাকিস্তান তৈরি হলো ইসলামিক দের জন্য,
বা মুসলিমদের জন্য, আর ভারতবর্ষ মূলত হিন্দুদের জন্য। কারণ তখন হিন্দুদের জনশতাংশ অনেক বেশি ছিল, এখনও সব থেকে বেশি, কিন্তু সেটাও খানিকটা কমেছে। মূলত এখন ভারতবর্ষে প্রায় 14-15% মুসলিম জনবাস করে, আর হিন্দু জনগণ তারা মূলত 69%, আর বাকি সব মিলিয়ে ওই 85-86% হিন্দু ধরে নেওয়া হয় বিভিন্ন জনজাতি মিলিয়ে। তো এই জনজাতি বিভিন্ন রাজনৈতিক এজেন্ডায় বিভক্ত ছিল, আর রাজনৈতিক এজেন্ডায় বিভক্ত থাকার কারণ হচ্ছে তারা অনেক বেশি দলবাদী রাষ্ট্র রাজনীতি করত। এরপর এই সুযোগটা নিল বিজেপি। বিজেপি যখন দেখলো যে ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে ভাগ হলো, তখন তারা, অথচ সেটা হিন্দু রাষ্ট্র হলো না, হলো সেকুলার কান্ট্রি, এবং তখন কিন্তু সেকুলার কান্ট্রিটা ছিল না। 1975 সালে ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি যখন জারি করলেন, সেই এমার্জেন্সির সুযোগ নিয়ে উনি সেকুলার কথাটা ওখানে জুড়ে দিলেন। সেই সেকুলার কথাটা জুড়ে দেওয়ার যে ফল, সেই সুযোগটা নিতে বিভিন্ন দল ঝাঁপিয়ে পড়েছিল। এই যে বিভিন্ন দল ঝাঁপিয়ে পড়েছিল, তার সবাই নিজেকে কে কত বেশি মুসলিম প্রেমী সেটা দেখাবার জন্য উগ্র আবেগে ঝাঁপিয়ে পড়ল। যে ক্ষীরটা কংগ্রেস খেতে পারত, সেই ক্ষীরে অনেকটা ভাগ পড়ে গেল, এদিকে কমিউনিস্টরা, ওদিকে ওই জনতা দল, ইত্যাদি ইত্যাদি সবাই। ঠিক এই ক্ষেত্রে একটা জন অসন্তোষ ক্রমাগত সৃষ্টি হতে থাকলো, কারণ সমস্ত আইন কানুন একে একে সব ওই মুসলিমদের জন্য তৈরি হতে থাকলো। সংখ্যালঘুদের সুযোগ সুবিধা, সংখ্যালঘু উন্নয়ন, ইত্যাদি 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 হতে থাকলো। কিন্তু যখনই দাঁড়িপাল্লায় এক জায়গায় ওজন বেশি হয়ে যায়, দাঁড়িপাল্লার উল্টো দিকটা কিন্তু ওপরে উঠে আসে। সেটাই শুরু হলো বিজেপির আন্দোলন। প্রথম সেই বিজেপির আন্দোলনে তারা 3টে বিষয়কে সামনে রাখলো, যদিও প্রধান বিষয় অনেক কটাই ছিল। 3টে বিষয় কি কি? 1, কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ এবং 35A বিলোপ। 2, রাম মন্দির আন্দোলন হবে, এবং রাম মন্দির ওই বাবরি মসজিদের ওখানেই রামলালার জন্ম, ওখানেই রাম মন্দির গঠন করতে হবে, মন্দির ওই বানায়েঙ্গে। এই আওয়াজ নিয়ে তারা যেটা শুরু করলো রাম মন্দির আন্দোলন। এই 3 নম্বর ছিল যে ইউসিসি বা অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি। ফৌজদারি বিধি তো সবার জন্য সমানই আছে, কেউ কোনো অপরাধ করলে সেটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সবার জন্য একই ব্যবহার হয়। কিন্তু দেওয়ানি বিধিতে মুসলমানরা অনেক বেশি বা সংখ্যালঘুরা অনেক বেশি সুবিধে পেতে থাকতো। এই ক্ষেত্রে যেটা হলো যে যেহেতু মুসলমানরা এই দেশে সংখ্যায় দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ধর্ম, আর হিন্দুরা সর্বাধিক সংখ্যাগরিষ্ঠ ধর্ম, তো এই ক্ষেত্রে তাদের বাকি সংখ্যালঘুরা যতটা না সুযোগ সুবিধা নিতে পারলো, তারা এই মুসলমানরা একতরফা ভাবে সেটা নিতে থাকলো। এইভাবে ধীরে ধীরে যত বাড়তে থাকলো, তত জন অসন্তোষ বাড়তে থাকলো। সেই অসন্তোষটাকে কাজে লাগিয়ে 1989 সালে বিজেপি তখন মাত্র 2টো আসনে লোকসভায় তাদের আসন ছিল 2টো, তারা শুরু করলো রাম মন্দির আন্দোলন, করসেবা আন্দোলন। ফলে বিপুল পরিমাণ হিন্দু জনজাগরণ ঘটতে শুরু করলো। এই বিপুল পরিমাণ জনজাগরণ যেটা শুরু হলো, তা আস্তে আস্তে সমগ্র হিন্দু সমাজকে এক ছাতার তলায় নিয়ে আসতে শুরু করলো। যার জন্য আজকে ভারতবর্ষে বিজেপি কিন্তু সেই অর্থে
সংখ্যালঘু ভোট পায় না, কিন্তু এই যে হিন্দু ভোট তাদের দিকে একতরফা আসতে শুরু করলো, তার যে ফলস্বরূপ আজকে যেহেতু জনসংখ্যা সব থেকে বেশি হিন্দুদের, তাই আজকে বিজেপি কিন্তু সর্বাধিক, যেখানে 272টা আসন পেলেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হওয়া যায়, সেখানে বিজেপি প্রথমবার বলতে দ্বিতীয় পর্বের প্রথমবার 2014 সালে যখন এলো 283টি সিট নিয়ে, আর পরের বার এলো 303টি সিট নিয়ে, এবং অ্যালায়েন্স ধরলে সেটা প্রথমবার ছিল 303টি এবং পরের বার 352টি সিট। এবার আমি প্রেক্ষিতটা বলার পর আজকের মূল বিষয়ে যাচ্ছি, যে আগামী সময়ে বিজেপি কতটা এগিয়ে চলতে পারে। বিজেপি কিন্তু বলতে গেলে তার সংখ্যাগরিষ্ঠতায় হোক, সামাজিক লড়াই করে হোক, ন্যায়ালয় থেকে তাদের শক্তি বৃদ্ধি করে হোক, তারা কিন্তু তাদের একে একে কথা রাখছে এবং জনসমক্ষে তাদের বিষয়গুলো তুলে ধরতে অনেক বেশি সক্ষম। কারণ হিসেবে বলি, বিজেপির প্রথম যে এজেন্ডা ছিল সেটা কাশ্মীর থেকে 370 ধারালো, তা 2019 খ্রিস্টাব্দে সেটা তারা করে দেখিয়ে দিয়েছে। এখন সেটা ন্যায়ালয় থেকে, সর্বোচ্চ ন্যায়ালয় থেকেও সিদ্ধ হয়ে গেল। রাম মন্দির আন্দোলন, সে আন্দোলন বাবরি মসজিদ ভাঙা দিয়ে যা শুরু হয়েছিল 1992 সালের 6ই ডিসেম্বর, সেখানে ন্যায়ালয় থেকে সিদ্ধতার পর আজকে এই 22শে জানুয়ারি 2024 তা কিন্তু সম্পূর্ণভাবে উদ্বোধন হতে চলেছে। আর রাম মন্দির উদ্ঘাটন হয়ে গেলেই তখন কিন্তু একটা বড় হিন্দু ভোট বিজেপি পেতেই পারে। 3 নম্বর জায়গায় যেটা হচ্ছে সেটা ইউসিসি সোজা পথে হলো কি হলো না সেটা বলা যাচ্ছে না, কিন্তু ঘুরপথে অবশ্যই হয়েছে। তার প্রারম্ভ অলরেডি শুরু হয়ে গেছে। যেমন 3 তালাক রদ করা দিয়ে তা শুরু হয়েছিল, তার এখন তালাক তো অনেক রকম ভাবে হয়, তালাকে বিদ্যাত এরকম ভাবে অনেক, সেটা বন্ধ হয়েছে। অর্থাৎ কথায় কথায় 3বার তালাক 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 বলে এখন আর তালাক দেওয়া যায় না। এবং মুসলিম নারীরাও তারা তাদের যে প্রাপ্য সম্মান বা প্রাপ্য সাহায্যের জন্য ন্যায়ালয়ে যেতে পারে, সেখান থেকে তারা নিজেদের শক্তি অর্জন বা তাদের যে খোরপোশ দাবি করতে পারে, এই সুযোগগুলো এখন তাদের এসে গেছে। এই ফলে একটা বিরোধী ভোটটা কিভাবে ভাঙছে যদি পর্যায়ে দেখা যায়, যে এখন একটা ইন্ডি জোট তৈরি হয়েছে। এই ইন্ডি জোটের যারা আছে তারা সবাই কিন্তু নিজেদেরকে একভাবে প্রতিষ্ঠা করেছে, তারা সবাই মুসলিম প্রেমী। আর বিজেপি মুখে কি বলছে সেটা জানি না, মুখে মূলত বলছে যেটা, যে আমরা সব ধর্মকে সমানভাবে দেখি, কিন্তু তাদের প্রধান যে উৎস ভোট সেটা কিন্তু হিন্দু ভোট, সুতরাং তারা সেদিকেই জোর দিচ্ছে। কাশী রামবাপি মসজিদ, রামবাপি মসজিদ নিয়ে যেটা একটা সমস্যা, সেটা অলরেডি কোর্টের পর্যবেক্ষণে রয়েছে। এর মধ্যে মথুরার যে ঈদগাহ মন্দির সেটা চালু হয়েছে। হিন্দু জনগণ কিন্তু এখানে দেখছে, তারা কিন্তু দেখছে যে ক্রমাগত এই বিজেপি যা যা বলেছে তারা তাদের কথা রেখেছে। এদিকে বিজেপি কিন্তু যে রাষ্ট্রীয় যোজনা, সেখান থেকে এমন কোনো আইন করেনি যেটা মুসলিম বিরোধী। অর্থাৎ এই যে রেশন, এই যে বিভিন্ন সুযোগ সুবিধা, কিষাণ সম্মান নিধি, সমস্ত ক্ষেত্রে যা হিন্দু খ্রিস্টান এরা যা যা সুবিধা পাচ্ছে, সেই সুবিধা কিন্তু মুসলিম জনগণও সমানভাবে পাচ্ছে। ফলে এদের মধ্যে সর্বাধিক সুবিধা প্রাপ্ত যারা, তারা হচ্ছে মুসলিম নারীগণ। তাই একটা বেশ কিছু অংশ, মানে একটা
একটা বেশ কিছু শতাংশ মুসলিম জনগণ বেরিয়ে গেছে যারা বিজেপির সমর্থক হয়ে। এদিকে মূলত মুসলিম ভোটের ওপর চালিয়ে চলা দল যেগুলো আর কি, অর্থাৎ ইন্ডিজোটের প্রত্যেকেই কিন্তু মুসলিম ভোটের দিকেই তাকিয়ে বসে আছে। সেক্ষেত্রে তার এই মুসলিম জনগণের যে একতরফা ভোট, যেটা আমরা এখানে 2021-এ বিধানসভা নির্বাচনে দেখেছি, তো একতরফা ভোট 95%, 97% ভোট যে একটা দল পেয়েছে, সেটা কিন্তু কিছু কিছু হলেও সবার মধ্যে বন্টিত হতে চলেছে। আর যদি এই বন্টন করতে পারে, তাহলে অবশ্যই কেন্দ্রে বিজেপি সরকার 400 পার হবে কিনা বলা যায় না, তবে আগের থেকে অনেক বেশি শক্তি নিয়ে আসতে পারে।